প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবার ফিরে এলাম আপনাদের মাঝে। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের এনজিও জব নিয়ে। এনজিও জব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জনাব তসলিম উদ্দিন, যিনি বিগত প্রায় 20 বছরের কাছাকাছি ধরে এই এনজিও জব মার্কেটে বিভিন্ন কাজের সাথে জড়িত আছেন। তিনি একাধারে ডেমিন ফাউন্ডেশন, WHO, দেশি এবং বিদেশি বিভিন্ন এনজিওতে কাজ করেছেন। তার অভিজ্ঞতার ঝুলি বেশ ভারী। তো মোহাম্মদ তসলিম, আমাদের শোতে আপনাকে স্বাগতম। ধন্যবাদ আলম। আমি নিজেকে গর্বিতই মনে করছি যে কিছু ভিউজের সামনে কিছু বলতে পারার জন্য, এবং আপনার ডাক কোনো সময় আমি অগ্রাহ্য করতে পারি না। থ্যাংক ইউ। আপনি কিভাবে এনজিওর চাকরিতে এলেন? আসলে এটা খুব কমন প্রশ্ন, উত্তরটা আমার খুব কমন হবে। পড়াশোনা যখন শেষের পর্যায়ে, আমি আসলে জীবন সম্পর্কে খুব বেশি পজিটিভ ছিলাম না, বলতে পারেন যে একটু নেগেটিভ অ্যাপ্রোচেরই মানুষ আমি ছিলাম। যাই হোক, হঠাৎ করে একটা সার্কুলার আসলো, ডেমিন ফাউন্ডেশন বাংলাদেশ টিবি অ্যান্ড লেপ্রসি কন্ট্রোল অ্যাসিস্ট্যান্ট পদে বেশ কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে। সার্কুলারটা দেখলাম, ডান বাম কোনো কিছুই না বুঝে অ্যাপ্লাইটা করে দিলাম। তারপর থেকে তো শুরু সেই 2005, বর্তমানেও আছি। তাহলে প্রায় তো 20 বছরের মতোই হয়ে গেছে, প্লাস মাইনাস মোরালেস 20 বছরের কাছে। আচ্ছা, মানে সরকারি জব অথবা অন্য কোনো প্রাইভেট, কর্পোরেট জব বাদ দিয়ে এনজিও জবে আপনার জীবন চলছে। কখনো কি মনে হয়নি যে প্রাইভেট বা সরকারি জবে যাওয়ার ইচ্ছা জাগছিল কিনা, বা এরকম ইচ্ছা হয়েছে কিনা? আসলে যখন চাকরিতে আমি জয়েন করি, তখন চাকরি বা চাকরির বাজার এই সম্পর্কে আমার পারসেপশন খুব বেশি ক্লিয়ার ছিল না। আমার প্রয়োজন, আমি চাকরিতে আসছি, পেয়ে গেছেন, ঢুকে গেছি, ঢুকে গিয়েছি। আচ্ছা। আর আমি যে প্রতিষ্ঠানে জয়েন করলাম, ডেমিন ফাউন্ডেশন বাংলাদেশ, এটা তো আসলে একটা ভলান্টারি প্রতিষ্ঠান, ফান্ডেড বাই বেলজিয়াম। তবে অনেক রিনাউন্ড, সারা পৃথিবীতে রিনাউন্ড। টিবি এবং লেপ্রসি নিয়ে তাদের যে ইন্টারভেনশনগুলো, সেগুলো আসলে সারা পৃথিবীকেই আলো দেখায়, অসুস্থ মানুষদেরকে আলো দেখায়। সো এখানে কাজ করতে যে আনন্দটা আমি পেয়েছি, আনন্দটা পাওয়ার পরে আমার আসলে অন্যদিকে তাকানোর কোনো ইচ্ছাও হয়নি বা সুযোগ কোনোটাই হয়নি। আচ্ছা, বাংলাদেশের এনজিও সেক্টরে মানে জবের পরিবেশটা বা সুযোগটা কেমন? সুযোগটার কথা আমি আগে জানতে চাইবো। আচ্ছা, সুযোগ অফুরন্ত সুযোগ, যদি আপনার যোগ্যতা এবং মানসিকতা থাকে। বিষয়টা যদি এইভাবে ক্ল্যারিফাই করতে যাই, আজ থেকে 20 বছর আগে বাংলাদেশের শিক্ষিতের হার কত ছিল, এখন শিক্ষিতের হার কত, আগে কত পপুলেশন ছিল, এখন কত পপুলেশন। সো সবটার সাথেই সব কিছুই বর্ধনশীল। মানে আগে একটা সার্কুলার হলে হয়তো 500 বা 400 বা 300 হয়তো অলমোস্ট আমার অ্যাপ্লিকেন্ট পেয়েছি, কিন্তু এখন যে কোনো একটা সার্কুলারের বিপরীতে হাজার হাজার। রাইট। সো এই এত মানুষের ভিতরে নিজেকে যদি আমি কম্পিটেন্ট হিসেবে উপস্থাপন করতে চাই, এবং আমার যদি সেই যোগ্যতাটুকু যদি থাকে, তাহলে এখনও এখানে যদি আর্লিয়েস্ট টাইমে কেউ যদি ঢুকে এবং সে যদি তার প্যাশনসটা যদি ধরে রাখতে পারে, তার পক্ষে অনেক কিছুই সম্ভব। এক্সেলেন্ট। এনজিওর বলতে আমরা সাধারণত সমাজসেবামূলক জিনিসগুলোই বুঝি নর্মালি, কিন্তু এখানে এজ এ চাকরি হিসাবে এখানে কি প্রফেশনালিজম বা প্রফেশনাল জবের সুযোগ কি এখানে থাকে, নাকি সেবামূলক কিছুটাই বেশি প্রায়োরিটি পায়? আসলে এই কথাটা বলতে গেলে অনেক বিষয়ই আমাকে বলতে হবে, আমি অত বিশেষ কথাগুলো আমি বলতে চাচ্ছি না। প্রথম কথা যদি আমি বলি যে বাংলাদেশে এনজিও শুরু হয়েছে সেই পাকিস্তান আমলে বা পাকিস্তান আমলের পরে, আফটার লিবারেশন, ব্র্যাক আসছে, গ্রামীণ ব্যাংক আসছে, আশা আসছে, তারা একটা পার্সপেক্টিভ নিয়ে কাজ শুরু করেছিল। কিন্তু এখন যে পর্যায়ে আমরা আছি, আসলে এমন কোনো জায়গা নাই প্যারালালি গভর্নমেন্টের পাশাপাশি যেখানে এনজিওর কোনো ইন্টারভেনশন নাই। আপনি যদি স্বাস্থ্য বলেন, পরিবেশ যদি বলেন, শেল্টার যদি বলেন, ইচ অ্যান্ড এভরি কর্নার এনজিওর পদচারণা আছে। এবং এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, সে যদি মনে করে যে ঠিক আছে আমি ডাক্তারি কমপ্লিট করলাম, আইদার আমি ক্লিনিক্যাল জবে যাব অথবা আমি এই সেক্টরে আসবো, তার জন্য একটা অফুরন্ত সুযোগ। ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে একই অবস্থা। এবং আমাদের সমাজে এই দুইটা প্রফেশনকে কোর ভ্যালু হিসেবে দেখা হয়। তাদের যদি এত বৈচিত্র্যময় কাজ করার সুযোগ থাকে, সেখানে আমি বা আপনি না কেন? অর্থাৎ আমি যদি এভাবে বলি যে আমরা নর্মাল সেক্টরে যেভাবে জবের ভার্সাটাইল সুযোগ আছে, এনজিও সেক্টরে একদম সেম, যে কোনো পেশার যে কোনো প্রফেশনাল লোকজন এখানে কাজ করার। অবভিয়াসলি। তবে এখানে একটা জিনিস আমাকে মনে রাখতে হবে, আপনাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে গভর্নমেন্ট চাকরি পাওয়া যতটা সহজ, চলে যাওয়া ততটা কঠিন। এবং একবার যদি আমি ঢুকতে পারি, তাহলে লাইফ টাইমের কোনো চিন্তা নাই। কিন্তু এখানে এনজিওতে আপনি যদি আসলে নিজেকে ডিফারেন্ট ওয়েতে রিপ্রেজেন্ট করতে চান, বা আপনি যদি মনে করেন যে না ঠিক আছে আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে না ঘুরে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবো, তাহলে আপনাকে 24/7 একটা প্রস্তুতির ভিতরে থাকতে হবে। এবং আমি যদি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি এখন অলমোস্ট 50-র কাছাকাছি। তো আমাকে কাজ করতে হচ্ছে, ফাইট করতে হচ্ছে 22, 30 বা 35 এই জেনারেশনের সঙ্গে। তাহলে আমার হয়তো এক্সপিরিয়েন্স অনেক আছে, ঠিক আছে, আমি এটা মেনে নিলাম। কিন্তু আমি যখন
কালের বা সময়ের প্রেক্ষিতে যে ডিমান্ডগুলো তৈরি হয়েছে, সাপোজ ল্যাপটপ, প্রযুক্তি, কম্পিউটার, প্রযুক্তি, হ্যাঁ। তা আমার এই বয়সে এসে তাদের সাথে পাল্লা দিতে গেলে একটু কঠিন হয়ে যায়। আমার যত কঠিন হয়ে যায়। কিন্তু আমি যদি এটাকে পজিটিভলি যদি না দেখি, তাহলে আমার জন্য এটা কি বলবো, একটা মরণ ফাঁদে আমি বলতে পারি। কারণ ভাষা এবং টেকনোলজি দুটো সমন্বয় যদি না হয়, তাহলে এনজিওতে আমি মিড লেভেল বা তার উপরে যদি যেতে চাই, এটা কখনোই সম্ভব না। সম্ভব না। আচ্ছা, মানে সবসময় প্রযুক্তির সাথে এবং ল্যাঙ্গুয়েজের সাথে আপ টু ডেট আপ টু ডেট থাকতে হবে। এবং আরেকটা যেটা বিষয় আমি বলতে চাচ্ছি যে আসলে একাডেমিক যে শিক্ষাটা, আমি অনার্স করলাম, মাস্টার্স করলাম, ইটস ওকে, কিন্তু এর বাইরে যে প্রফেশনাল যে ডিগ্রিগুলো আছে, আপনি যদি পাবলিক হেলথে কাজ করতে চান, আপনার জন্য কিছু স্পেশাল কিছু ডিগ্রি আছে। আপনি যদি ডিজাস্টার নিয়ে কাজ করতে চান, সেখানেও স্পেশাল কিছু ডিগ্রি আছে। এটা 6 মাস, 1 বছর, 2 বছর হতে পারে। এগুলো আপনাকে অবশ্যই বিলং করতে হবে। মানে কাজের পরিবেশ অনুযায়ী ডিগ্রির প্যাটার্নটাও আলাদা। আলাদা। অন্য জবেও তাই একই কথাই আমরা বলতে পারি যে একজন ডক্টরের কথা যদি বলি, যে যিনি আই স্পেশালিস্ট তাকে আলাদাভাবে পড়াশোনা Right, করতে right. হচ্ছে, যিনি হার্ট স্পেশালিস্ট তাকে আলাদাভাবে পড়াশোনা করতে হচ্ছে। জানতে চাইবো, যেহেতু আপনার প্রায় 20 বছরের একটা অভিজ্ঞতা, সেক্ষেত্রে আপনি ন্যাশনাল, ইন্টারন্যাশনাল বোথ ধরনের এনজিওতে আপনি কাজ করছেন। এই এক্সপিরিয়েন্সের প্রেক্ষিতে একজন কেউ যদি এরকম ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানে এনজিওতে কাজ করতে চায়, তাহলে তার কি ধরনের যোগ্যতা থাকা উচিত? এটা ডিপেন্ড করছে আসলে আমি কোন পজিশনটাতে আমি যেতে চাচ্ছি, কোন পজিশনটাকে আমি বিলং করতে চাচ্ছি। তো সাধারণত এনজিওতে যেটা হয় যে আমরা যারা শুরু করেছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কিন্তু একদম রুট টেবিল থেকে আসছি। এমন না যে আমি আজকে অনার্স কমপ্লিট করছি, মাস্টার্স করছি, একটা অ্যাপ্লিকেশন দিলাম, কালকে আমি প্রজেক্ট ডাইরেক্টর বা প্রজেক্ট ম্যানেজার হয়ে গেলাম। আমাকে একদম নিচ থেকে উঠে আসতে Root হবে, থেকে। রুট থেকে উঠে আসতে হবে। তাহলে সেক্ষেত্রে বেটার আসলে চাকরির পাশাপাশি পড়াশোনাটা একটু কমপ্লিকেটেড। তারপরে এই জেনারেশনের ছেলেমেয়েরা এটা বেশি এনজয় করে আমি দেখি। আমার ধারণা যে, বা আমি যেটা মনে করি, অ্যাটলিস্ট অনার্সটা কমপ্লিট করে এখানে আসা উচিত। মাস্টার্স কমপ্লিট করে আসতে পারলে আরও ভালো, কিন্তু অনার্সের আগে এখানে আসা ঠিক হবে না। রুট লেভেলের কাজের যেহেতু কথা আসলো, সেই কথার প্রেক্ষিতে চলে আসে রুট লেভেলের সাথে মাঠ পর্যায়ের কাজের একটা সম্পর্ক থেকেই যায়। তো আপনি যেহেতু দীর্ঘদিন কাজ করেছেন এবং আমি যতটুকু জানি যে আপনার সেই রুট থেকেই চাকরিটার জীবন শুরু, সেক্ষেত্রে মাঠ পর্যায়ের কাজের অভিজ্ঞতাটা কেমন, বা কেমন মানে সিচুয়েশন ফেস করতে হয়? আলম, আমি কি সব মানে ফর্মাল কথা বলবো না আমার এক্সপিরিয়েন্স থেকে? আমি আমার মতো এক্সপিরিয়েন্স করে থেকে বলবো? হলে বেশি ভালো। ওকে। আমার বাসা রাজশাহীতে, 93 থেকে আমি রাজশাহীতে আসছি। তো এখানে আমরা রিক্সা দেখি, হ্যাঁ, আগে স্কুটার দেখতাম, হ্যাঁ, রাইট? হ্যাঁ। তা আমার পোস্টিং মান্দাতে, এখান থেকে 50 কিলোমিটার দূরে, অথচ আমি নহাটা চিনি না, নহাটার নামটুকু শুধু শুনেছি। রাজশাহী যেটা 10-15 কিলোমিটার দূরে। 10 কিলোমিটার দূরে, সেখানে আমাকে মান্দা যেতে হবে। সো আই এম ভেরি মাচ সারপ্রাইজড, লিটল বিট ওরিড। আচ্ছা, ওরেট কেন? আমি সেখানেই আসছি আচ্ছা, যে ছেলে নহাটা চিনে না সে যাচ্ছে মান্দা। হ্যাঁ, আচ্ছা। তাও একদম প্রত্যন্ত গ্রামের ভিতরে। আমি যাওয়ার 2 দিন আগে বাসে টিকিট কাটলাম। টিকিট কাটার 2 দিন পর- আগে? 2 দিন আগে এখানকার এখানে? এখান থেকে এখানে, কিন্তু আমার ভিতরে একটা ভয়, একটা প্যানিক তৈরি হয়েছে যে আমাকে যেতে হবে, টিকিট পাই কি না পাই, একটা কনফিউশন আমার ভিতরে রেস করেছে। আচ্ছা, এনিওয়ে, 2 দিন আগে টিকিট কাটলাম, গাড়ি ছিল সম্ভবত সকাল 7টায়, আমি মনে হয় 6টার দিকে এখানে চলে আসছি। ভিতরে এত বেশি মানে টেনশন পেরেশানি। এনিওয়ে, মান্দাতে গেলাম। মান্দাতে যেয়ে বাস থেকে নামার পরে আমি আমার লাগেজ টাগেজ নিয়ে রাস্তার পাশে চুপচাপ দাঁড়ায় আছি। আমি কোনো রিক্সা দেখতে পাচ্ছি না, রিক্সার আমি অপেক্ষা করছি। প্রায় আধা ঘন্টার মতো সময় পার হয়ে যাওয়ার পরে চায়ের দোকান থেকে এক ভদ্রলোক এসে বললো যে, ভাই আপনি কোথাও যাবেন, অনেকক্ষণ থেকে দাঁড়ায় আছেন, বিষয় কি? আমি বললাম একটু হসপিটালে যাবো, আমি রিক্সা খুঁজতেছি। ভদ্রলোক একটা অট্টহাসি দিয়ে বললো যে, এখানে রিক্সার কোনো ব্যবস্থা নাই, আপনাকে গেলে এই ভ্যানেই যেতে হবে। রিক্সা ভ্যান যেটা ফ্ল্যাট। ফ্ল্যাট, হ্যাঁ, ফ্ল্যাট। হ্যাঁ। তাহলে সেই রিক্সায় লাগেজ টাগেজ নিয়ে আমি অত্যন্ত ব্যথিত মনে, ব্যথিত হৃদয়ে আমি ভ্যানে চড়ে মান্দার হেলথ কমপ্লেক্সের দিকে যাওয়া শুরু করলাম। আর বারবারই ভাবলাম যে আমি এখানে কতদিন টিকবো। আমার তো মনে হচ্ছে না যে আমি 1 সপ্তাহের বেশি এখানে থাকতে পারবো। আলহামদুলিল্লাহ, আমি সবসময় যে কথাটা বলতে চাই, আসলে সফল মানুষদের যে কোনো জিনিস আমাদের খুব ভালো লাগে। আমি ব্যক্তিগতভাবে সফল আমি সেটাও বলতে চাচ্ছি না, কিন্তু সফলতার পেছনের যে গল্পগুলো থাকে, এই গল্পগুলো বেশ কঠিন অনেকাংশেই হাইট থাকে, এটা এক্সপোজ হয় না, অনেকে এটা স্বীকার করে, অনেকে করে না। কিন্তু পেছনের গল্পগুলো আসলে আমাদের একটু ভালোভাবে রিয়ালাইজ করা উচিত এবং দরকার। ওকে, বেতনের বিষয়টা আসলে কোনো ফিক্স কিছু তো থাকেই না, কিন্তু তারপরেও একটা জিনিস জানার আছে যে সাধারণত এনজিও জবগুলোতে এন্ট্রি লেভেলের বেতনগুলো কেমন হয়, এবং যদি এটা একদম টপ ক্লাস উপরের দিকে যাওয়া যায় সেক্ষেত্রে কীরকম, মানে শুধুমাত্র আইডিয়া নেওয়ার জন্যে। এখানে যদি এক কথায় উত্তর দেওয়া সম্ভব না। বাংলাদেশে কাজ করছে লোকাল এনজিও, হ্যাঁ, ন্যাশনাল এনজিও, হ্যাঁ। ইন্টারন্যাশনাল এনজিও, প্লাস ইউএন বডিও কিন্তু এখানে আছে।
তাহলে প্যারালালি আপনি 4টা প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন যাদের 4 ধরনের তারা একই কাজ হয়তো তাদের তরফ থেকে করছে। এখন আমি যদি টপ লেভেল থেকে যদি আসি, আপনি ইউনে যদি যেতে চান, ইউনের যদি আপনি একজন ড্রাইভার বা একটা পিয়নও যদি হন, তারা ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে, যেটা আমি মুখে বলতে চাচ্ছি না, আপনি জাস্ট ইমাজিন করে নেন যে এটা কেমন হতে পারে। যেগুলো ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান আছে তারাও প্যারালালি ইউএনের পাশাপাশি চলে এবং সেখানেও সুযোগ সুবিধা অলমোস্ট ইউএনের কাছাকাছি। ন্যাশনাল লেভেলে যদি আসি তাহলে ঠিক আছে, ওই দুটার তুলনায় এখানে অবশ্যই একটু কম থাকবে এবং রেস্ট্রিকশনও কিছু কম এখানে আছে। আর লোকাল প্রতিষ্ঠান যেগুলো আছে কাছাকাছি পিঠ ধরে চলছে। এখন বাংলাদেশে কক্সবাজার কেন্দ্রিক, রোহিঙ্গা কেন্দ্রিক জবের একটা বড় একটা অপরচুনিটিস, এবং আমরা খুব সারপ্রাইজড হই যেমন একটা নতুন একটা ছেলে যার বয়স হয়তো 20-25 বা 30 না 20-25-এর ভিতরেই সে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে, ডাক্তারি কমপ্লিট করেছে, বা আপনার ওই দুটো প্রফেশন আমি বাদে দিলাম, জাস্ট হয়তো অনার্স বা মাস্টার্স কমপ্লিট করে সেখানে জবের জন্য গিয়েছে। সে হয়তো 4-এর ঘরে, 5-এর ঘরে, 6-এর ঘরে, 7-এর ঘরে, মানে 7 ডিজিটের স্যালারিও ড্রপ 7 ডিজিট স্যালারিও সেখানে ড্রপ হচ্ছে। তো পার্সপেক্টিভটা ভিন্ন, ইমার্জেন্সি রেসপন্সে কাজ করছে, সো এখানে সুযোগ সুবিধাগুলো একটু অবশ্যই একটু বেশি থাকবে। আর এদিকে যদি আমি আমার হোস্ট কমিউনিটি বা বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলি, আসলে এন্ট্রি লেভেলটা আমি যেটুকু মনে করি যে আপনার যদি ডেডিকেশন যদি থাকে এবং সবথেকে যেটা বড় কথা প্যাশেন্সটা যদি থাকে, সময়কে যদি আপনি ধারণ করতে পারেন, আপনি আজকে যদি 5 না 10 দিয়ে শুরু করছেন ডাজ নট ম্যাটার, আপনি দেখেন যে 5 বছর পরে আপনি কোথায় যেতে চাচ্ছেন, এবং 5 বছর পরে আপনি যখন দেখবেন যে না এই প্যারামিটারগুলো মিট করার পর আমি এই জায়গাতে আসছি, আপনি নিজে সারপ্রাইজড হয়ে যাবেন যে আমি কোথায় এখন। ওকে, তার মানে হচ্ছে যে শুরুতে মানে স্যালারির বিষয়টাকে ইগনোর করে ঢুকতে হবে, দেন ধাপে ধাপে সিঁড়িটা উপরের দিকে যেতে হবে। রাইট। এখন একটা প্রশ্ন, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোনো এনজিওতে যদি কেউ জবে ঢোকে, তার ক্ষেত্রে কি কোনো অপরচুনিটি তৈরি হয় দেশের বাইরে চলে যাওয়ার জন্য, মানে এরকম সুযোগ হয় কিনা? অবভিয়াসলি অবভিয়াসলি নট অনলি ইন্টারন্যাশনাল, আপনি যদি মনে করেন যে দেশি যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের স্ট্যান্ডার্ড কিন্তু এখন অনেক হাই। আজ থেকে 20-30 বছর আগের বাংলাদেশের এখনকার বাংলাদেশের মধ্যে অনেক পার্থক্য আছে। সো অপরচুনিটিস সব জায়গাতেই আছে, কিন্তু আমি বারবার একটা কথা বলতে চাচ্ছি যে আমাদের এই জেনারেশন যেটা মনে করে যে ঠিক আছে আমি 1 বছর 5 মাস 6 মাসের ভিতরে এই জিনিসগুলো আমি ডিজার্ভ করবো, একটা বিগ স্যালারি, একটা গাড়ি, ব্লা ব্লা ব্লা, এটা আসলে কখনোই সম্ভব না। এটা কখনোই সম্ভব না। আপনি এন্ট্রি লেভেলটা যেটাই হোক না কেন, আপনার যদি কাজের কোয়ালিটি যদি থাকে, আপনি কোথা থেকে কোথায় যাবেন নিজেও আপনি বুঝতে পারবেন না। আজকে সাপোজ আমি আমার কথাই বলি যে আমি খুব বড় কোনো কিছু না, আমি খুবই সাধারণ একজন মানুষ, কিন্তু আমার চোখের সামনে অনেকেই দেখেছি যে তারা কম্পেয়ার করে যে 2 লাখে যাবো, 3 লাখে যাবো না 50,000-এ যাবো, কারণ অপরচুনিটিগুলো এতই বেশি, তারা স্কোপ আপ করতে পারে না যে কোনটা তার জন্য মোর সুইটেবল। আচ্ছা আচ্ছা, একজন মানে একজন হচ্ছে এনজিওতে জব করতে চায়, এরকম একজন ব্যক্তি কিভাবে তার এন্ট্রি লেভেলের জবের জন্য কিভাবে প্রিপারেশন সে নিতে পারে, বা সিভি পাঠানোর ক্ষেত্রে তার কি কি সতর্কতা বা স্টেপ নেওয়া উচিত? আসলে এখন যেটা হয়েছে যে আমাদের দেশে অবশ্যই বেকারত্বের হার অনেক বেশি। যে কোনো প্রতিষ্ঠানই এখন আসলে ফ্রেশ ছেলে মেয়েদেরকে খুব বেশি প্রেফার করে না, এক্সপিরিয়েন্স একটা বড় বিষয়। আমি সেজন্য বলতে চাচ্ছি যে কোনোভাবে কিন্তু কোনো নতুন যারা আসতে চাচ্ছে তাদের আগে এন্ট্রি হওয়া উচিত, তার কিছু ঢুকতে হবে। মানে সে কোন পজিশনে যাচ্ছে এটা ব্যাপার না, তাকে এন্ট্রি নিতে হবে। এন্ট্রি নিলে পারে আমি বিলিভ করি যে যারা প্রতিষ্ঠান চালায় তারা তো আসলে এমন না যে এখানে তাদের চোখ নাই, নাক নাই, মুখ নাই, তারা রিয়ালাইজ করে না যে পোটেনশিয়ালিটি কার ভিতরে কতটুকু আছে। সো আপনি অবশ্যই চলে আসতে পারবেন। আর যেটা বড় বিষয় সেটা হচ্ছে যে আসলে বিডি জবস একটা বড় একটা বিষয়, ওখানে চোখ রাখতে হবে। আর প্রত্যেকটা প্রতিষ্ঠানের নিজস্ব কিছু ওয়েবসাইট আছে এবং সেখানে প্রতিনিয়তই কিন্তু জব সার্কুলারগুলো হচ্ছে, এগুলো একটু দেখা বোঝা। এবং সিভির ক্ষেত্রে যদি নতুন একজন যদি আমি মানুষই আসলে আমি সিভিটা কিভাবে বড় করব, আমার কোনো মানে লেখার মতো তো কিছু নেই, কিন্তু তারপর আমি যেটুকু বলি যে মানুষের ভলেন্টারি বেসিসে কিছু কাজ করা উচিত। এক্স্যাক্টলি, এই কথাটা আমরা বারবারই অনেককেই বলার চেষ্টা করি যে আমি স্টুডেন্ট, আমি জাস্ট আপনাকে একটু কিছুক্ষণের জন্য থামাই দিচ্ছি যে আমি একজন স্টুডেন্ট, ওকে আমার অনেক বড় জব এক্সপিরিয়েন্স নাই, বাট আমি তো ভলেন্টারি কিছু কাজ করতে পারি। আমি হচ্ছে যে কি বলে এটাকে স্টুডেন্ট লাইফে থাকা অবস্থাতে বিএনসিসি বা এই ধরনের বিভিন্ন কাজের সাথে ইনভলভ হতে পারি, তো এটাই আমার সিভিতে যোগ হতে পারে, যেটা আমি একেবারে নতুন হিসাবে এটা আমার কাজ করতে পারে। সর্বশেষ আমার জানার বিষয় যে বাংলাদেশে এনজিও সেক্টরের আসলে ভবিষ্যৎ কেমন জব মার্কেট হিসাবে? ওয়েল আলম, আমি এই প্রশ্নের উত্তরটা সরাসরি দেবো না, আমি একটু ডিফারেন্টভাবে দিতে চাচ্ছি আমার ব্যক্তিগত উপলব্ধি জায়গা থেকেই। যে আমি 4-5টা প্রতিষ্ঠানে কাজ করলাম। ডিএমএন ফাউন্ডেশন দিয়ে আমার শুরু, ডিএমএন ফাউন্ডেশনের পরে আমি গেলাম আইআরডি বাংলাদেশ, এটাও একটা বাইরের প্রতিষ্ঠান। যখনই তারা কাজ করে
তা আমি যখন ভাইবা দিতে গেলাম গুলশান একে, আমি রাজশাহীর মানুষ, ঢাকা তো আমাদের কাছে খুবই বিদেশ, অপরিচিত শহর, খুব গেলাম, সংকোচ নিয়ে গেলাম। এনিওয়ে ভাইবা শুরু হয়েছে। তা আমি যে পজিশনের জন্য সেখানে ভাইবা দিতে গিয়েছি, আমাকে বললে এই পজিশন, স্যালারি এত, কাজ এরকম, আমরা শুরু করতে পারি ভাইবা। বলছে ওয়েল, ক্যারি অন। তো যে প্রশ্নটা আমাকে করলো, প্রশ্নটা ছিল এরকম যে মনে করেন যে আপনি ঘরের ভিতরে আছেন, একটা ক্লিনিকে আপনি ভিজিট করতে গিয়েছেন, দ্যাট মিনস টিবি ক্লিনিক, হসপিটালে বা বিভিন্ন জায়গাতে যেগুলো থাকে। আপনার এখান থেকে আপনাকে বাইর করতে হবে যে ডেমোগ্রাফি অনুপাতে পেশেন্টের রেশিওটা কেমন। আচ্ছা, আপনি কারোর সঙ্গে কোনো কথা বলতে পারবেন না, ডাটা পাওয়া যাবে কোথায়? রাইট। কারোর সঙ্গে কোনো কথা বলতে পারবেন না, আপনার যা কিছু ম্যানেজ করার আপনাকে এখান থেকে ম্যানেজ করতে হবে। আচ্ছা, তাহলে ডেমোগ্রাফি দ্যাট মিনস ওখানে মুসলিম থাকতে পারে, হিন্দু থাকতে পারে, আপনার পশ্চাৎপদ জনগোষ্ঠী থাকতে পারে, ভ্যারাইটি অফ পিপুল সেখানে থাকবে। তা আমাকে এই প্রশ্নটা করার পরে আমার উত্তরটা দিতে খুব বেশি সময় লাগেনি। আমি শুধু বললাম যে আমার দুটো জিনিস লাগবে, এক হচ্ছে ল্যাবরেটরি রেজিস্টার আর একটা হচ্ছে টিবি থানা রেজিস্টার। আচ্ছা, কারণ দুটো জায়গাতেই মানুষের নাম আছে, নাম শুনে তো আমরা বুঝতে পারি, হ্যাঁ, অন্তত মুসলিম হিন্দু এই বিষয়টা চলে আসে। এনিওয়ে তাহলে যেটা থাকলে আমি পারবো। তো এই প্রশ্নটা শোনার পরে, উত্তরটা দেওয়ার পর আমাকে বললো যে আমরা আসলে আপনাকে এই পজিশনে আর বিলং করতে চাচ্ছি না। আচ্ছা, আমি কিছুটা সারপ্রাইজ হয়ে গেলাম। এই পজিশন বলতে কি আরো বেটার পজিশনে দিতে রাইট, যাচ্ছে? রাইট, মাশাআল্লাহ। রাইট। আচ্ছা, বলছে যে আপনাকে এই পজিশনে আমরা চাচ্ছি না, আমাদের অপরচুনিটি আরও ভালো আছে, আপনি যদি এগ্রি করেন, একটু হয়তো সময় লাগবে, আপনি যদি এটা যদি কনসিডার করেন তাহলে আপনাকে হয়তো আমরা 1 সপ্তাহের ভিতরেই অ্যাপয়েন্টমেন্ট ডেটটা দিতে পারবো, কিন্তু বেটার পজিশন আছে, আপনি যদি মনে করেন যে একটু সময় নিয়ে আপনি যাবেন, তাহলে পরে আপনি একটু অপেক্ষা করেন, আমরা সেদিকে আপনাকে নিয়ে যাচ্ছি। লুক, তাহলে এখানে আমি একটার জন্য গেলাম, আমি যে খুব আহামরি কিছু করেছি তা না, জাস্ট আমি পরিস্থিতির প্রেক্ষিতে একটা উত্তর দিয়েছি এবং তারা খুব সারপ্রাইজড এবং আমাকে একটা ভালো অপরচুনিটিস দিল। আরেকটা আমি বিষয় বলতে চাচ্ছি, আমি যখন WHOতে পরীক্ষা দিতে গেলাম, WHO কান্ট্রি অফিস ঢাকাতে, তো সেখানে আমি বারবারই ভাবছিলাম যে আমি হয়তো একমাত্র মোটামুটি অশিক্ষিত ব্যক্তি, যারা আসছে তারা হাইলি এডুকেটেড, অনেক বড় বড় জায়গা থেকে এরকম আসছে। ভাবার কারণ কি? এরকম ভাবার কারণ হচ্ছে যে আসলে আমি খুব ক্যাজুয়াল। আচ্ছা, ক্যাজুয়াল, আর ক্যাজুয়াল মানুষের প্রতি আমি বুঝতে পারি না, হয়তো কনফিডেন্সের অভাব, না যারা একটু ভালো পোশাক আশাক ড্রেস আপ করে আসে তাদেরকে দেখে একটু বেশি স্মার্ট মনে হয় বা ভয় পাওয়ার একটা বিষয় থাকে। যাই হোক, পরীক্ষা দিলাম, পরীক্ষা দেওয়ার পরে প্রায় 1.5-2 মাস পরে ভাইবা, এটা অনলাইন ভাইবা ছিল। তো সেখানে আমাকে অনেকগুলো প্রশ্ন করেছে, প্রশ্ন করার ভিতরে একটা প্রশ্ন ছিল যে মনে করেন আপনি নেটওয়ার্কের বাইরে, ইন্টারনেট নেটওয়ার্ক, মোবাইল নেটওয়ার্ক, সব কিছুর আপনি বাইরে, আচ্ছা, কোনো কমিউনিকেশন নাই এবং আপনি সেখানে একা, আপনার প্রতিষ্ঠান, আপনার বন্ধুবান্ধব কেউ আপনাকে কানেক্ট করতে পারছে না, সাপোর্টও দিতে পারছে না। আপনি ওখানে গিয়েছেন যে আপনি বড় ধরনের একটা সমস্যার মধ্যে পড়ে গিয়েছেন, লাইফ থ্রেটেনিং অবস্থা। আচ্ছা, আচ্ছা, এখন আপনি কি করবেন? অনলাইন ভাইবা, ইংরেজিতে ভাইবা হচ্ছে, ইংরেজি তো খুব বেশি পারি সেটা বলবো না, আর এরকম একটা প্রশ্ন বুঝায় বলা আরও কঠিন। তা এখন দেখেন, আমি যে দুটা বিষয় আপনাকে বললাম, মানে বই পড়ে আপনার কোনো উত্তর পাবেন না, এটা আপনাকে ডিজার্ভ করতে হবে, নিজের ভিতর থেকে এক্সপেরিয়েন্স থেকে আপনাকে নিয়ে আসতে হবে। তা আমি সেই জায়গাতে বলতে চাচ্ছি যে আপনার যদি ক্রিয়েটিভিটি থাকে, আমি আবারও বলছি আমি কিন্তু ওই লেভেলের মানুষ না, জাস্ট আমার লাইফে দুটো এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে আপনার যদি ডিগ্রি যদি থাকে, আপনি বর্তমান সময় সম্পর্কে যদি অবগত থাকেন, আপনার ভিতরে যদি কাজ করার মানসিকতা যদি থাকে, ধৈর্য যদি থাকে, এখানে সুযোগ অনেক অনেক, এবং আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনি কোথায় থেকে কোথায় যাবেন। এক্সেলেন্ট। প্রিয় দর্শক, আমরা যদিও অল্প সময়ে কিন্তু ওনার থেকে অনেক কিছুই জানলাম, ওনার অভিজ্ঞতার ঝুলি অনেক বড়, সে তুলনায় হয়তো অল্প সময়ের স্বল্পতার কারণে আমরা অনেক কিছুই বের করে আনতে পারিনি, উনিও সময় স্বল্পতার কারণে আমাদেরকে সেই ধরনের ডেলিভারি দিতে পারলেন না, কিন্তু তারপরেও আশা করি উনি যে অভিজ্ঞতাগুলো শেয়ার করলেন, আমরা আশা করব আপনার নিজের ক্যারিয়ারে এই বিষয়গুলো কাজে লাগলে আমাদেরও ভালো লাগবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন, আর আপনার যদি মনে হয় যে ভিডিওটি আপনার কোনো বন্ধুর কাজে লাগবে তাহলে শেয়ার দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে আবার সামনের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।